আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে মার্চ ফরওয়ার্ডের ব্যানারে যতগুলো ক্যাটাগরিতে ক্লাস হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 41তম লিখিত। আপনারা সেই ব্যাচের শিক্ষার্থী আর আপনাদের সামনে অনেক সম্ভাবনা, অনেক প্রত্যাশা নিয়ে আপনারা সেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের সেই প্রত্যাশা, আপনাদের সেই আকাঙ্ক্ষা, আপনাদের সেই স্বপ্ন পূরণ হোক, বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা বাংলা সাহিত্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাহিত্যের শুরু থেকে আলোচনা হবে এবং বাংলা ভাষা, বাংলা লিপি এবং বাংলা সাহিত্যের যে একদম শুরু থেকে, জন্ম লগ্ন থেকে যে ধারা, সেটা আমরা শুরু করবো আজকে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন। আমাদের লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো থেকে আগে অবশ্য প্রাচীন যুগ, মধ্যযুগ এগুলো থেকে প্রশ্ন বেশি আসতো, আধুনিক যুগ থেকে প্রশ্ন কম আসতো। কিন্তু সম্প্রতি প্রেক্ষাপটটা একটু পরিবর্তন হয়েছে। আমরা এখানে দেখতে পাই এখন যে আধুনিক যুগ থেকে প্রশ্ন আসে, মধ্যযুগ থেকে আগে যেমন বেশি আসতো, এখন যেটা দেখা যায় যে আমাদের যে 10টা প্রশ্ন থাকবে রিটেনে, সাহিত্য থেকে যে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের মধ্যে প্রাচীন যুগ থেকে একটা, মধ্যযুগ থেকে মোটামুটি 3টার মতো প্রশ্ন থাকছে, আর বাকি 6টার মতো প্রশ্ন থাকছে আধুনিক যুগ থেকে। তো আজকে আমাদের প্রাচীন যুগ আলোচনা হবে, তার সাথে আমাদের বাংলা ভাষার উদ্ভব, বাংলা লিপি কোথা থেকে আসলো এবং এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি বাংলা ভাষা। বাংলা ভাষার উদ্ভব, আমরা বাঙালি জাতি। তো বাঙালি জাতিকে বলা হয় শঙ্কর জাতি। আমাদের এই বাংলায় অনেক আগে, প্রায় 2000 বছর আগে, 1.5 থেকে 2000 বছর আগে আর্য জাতির আগমন ঘটেছিল। তো এই আর্য জাতি যখন এই বাংলায় আসার পরে এই বাংলায় আগে থেকে যারা বসবাস করত, আদিম জনগোষ্ঠীর মধ্যে দ্রাবিড় ছিল, কোল ছিল, এরকম বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোকজন এখানে বাস করত। তো আর্য জাতি হিসাবে যারা এই বাংলায় আসলো, তারা শিক্ষা, দীক্ষা, সভ্যতা বিভিন্ন দিক থেকে আগানো ছিল। স্বাভাবিকভাবে যাদের মধ্যে একটু শিক্ষার আলো থাকে, সভ্যতার আলো থাকে, তাদের মধ্যে গর্বটা একটু বেশি থাকে, অহংকারটা একটু বেশি বোধ হয়। তো তারা এই বাংলায় এসে তারা পরিচয় দিল যে আমরা আর্য জাতি। তো আর্য জাতি বলে যখন তারা পরিচয় দিল, এই বাংলায় আগে থেকে যারা ছিল আদিম জনগোষ্ঠী, তারা বলল ঠিক আছে, তোমরা যখন আর্য বলে দাবি করছো, আমরা তো আর আর্য না। তো তোমরা যদি হও আর্য, তাহলে আমরা কি? আমরা অনার্য। তো সেই হিসাবে এই অনার্য জনগোষ্ঠী আমাদের এই বাংলায় আগে থেকে ছিল। তো এই আর্য এবং অনার্যের মিশ্রণে আমাদের নতুন এক জাতির তৈরি হলো, যেটা শঙ্কর জাতি, যেটা বাঙালি জাতি। এই যে আর্যরা এই বাংলায় এসেছিল, পারস্যের মধ্য দিয়ে তারা এই বাংলায় আসার সময় একটা অংশ পারস্য থেকে যায় আর আরেকটা অংশ এই বাংলায় আসে। তো তাদের যে ভাষা, সেটা ছিল মূলত এখন বেদের ভাষা, বৈদিক ভাষা, সেটাই আদি নিদর্শন হিসেবে তাদের ভাষাটা আমাদের এখানে আছে। তো বাংলা ভাষার যে উদ্ভব, আজকের যে এক মানে সুসজ্জিত
একটা স্বয়ংসম্পূর্ণ একটা ভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। পৃথিবীতে যত ভাষা আছে ভাষাগুলোর মধ্যে মূল উৎস হিসেবে ধরা হয় ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় থেকে দুই ভাগ হলো, প্রথমে কেন্তুম শতম। এভাবে ভাগাভাগি হতে হতে একটা পর্যায়ে আমরা ওই যে আর্যরা যে এই বাংলায় আসলো তাদের যে ভাষা বৈদিক ভাষা সেটার সাথে সংমিশ্রণে আমাদের এখানে মূলত তিনটা ভাষায় তিনটা অংশে পরিণত হলো। একটা হলো যারা আসলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা ভাষা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর একটা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, আর একটা হলো নব্য ভারতীয় আর্য ভাষা। বিভিন্ন মিশ্রণে এই ভাষাগুলো ধরা হয়ে থাকে। তো নব্য ভারতীয় যে আর্য ভাষা সেখান থেকে মূলত বাংলা, হিন্দি, হ্যাঁ, এই ভাষাগুলো জন্ম হয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এবং অন্যান্য ভাষাবিদ যারা আছেন তারা বলে থাকেন, তারা ধরে থাকেন যে বাংলা ভাষার জন্ম 1000 বছর আগে। অর্থাৎ বাংলা ভাষার বয়স কত, যদি প্রশ্ন হয় যে বাংলা ভাষার বয়স কত, তো আমরা আমাদের বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন, প্রাচীনতম নিদর্শন, সেটা যে চর্যাপদ পেয়েছি, চর্যাপদ রচনার কাল 7ম শতক। সেখান থেকে ধরলে অঙ্ক করলে তো একটা একটা সময়, নির্দিষ্ট সময় পাওয়া যাবে। 650 থেকে শুরু করে 2020 পর্যন্ত একটা সংখ্যা আমরা পাবো। কিন্তু আসলে বাংলা ভাষার জন্ম হিসেবে ধরা হয় যে বাংলা ভাষার জন্ম হয়েছে 1000 বছর আগে, অর্থাৎ বাংলা ভাষার বয়সই হয়েছে, বয়স হিসেবে বিবেচনা করা হয়। একটা কথা আছে না, আমরা বলি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যে আমরা বলছি, এই কথাটা আমরা কতদিন বলবো? এখন যদি বলি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তো আর 500 বছর পরে কি বলবো? 1500 বছরের, আর কিংবা আরো 500 বছর পরে তখন কি আমরা বলবো 2000 বছরের? না, আসলে এটা একটা কমন একটা মানে একটা বাক্যে পরিণত হয়েছে, একটা আমাদের সংলাপে পরিণত হয়েছে। সেটা হলো বাংলা ভাষার বয়স 1000 বছর। এটা আসলে একটা কমন কথা এবং এটাই আমাদের সব সময়ের জন্যই বিবেচনা করতে হবে। এখন এই যে বাংলা ভাষা আমরা পেলাম, বাংলা ভাষা প্রকাশ স্বরূপ আমরা বাংলা লিপি পেয়েছি। বাংলা লিপিটা কোথা থেকে আসলো? বাংলা লিপিটা এসেছে প্রাচীন ভারতীয় যে চিত্রলিপি ছিল, প্রাচীন ভারতীয় চিত্রলিপি, এটা এখান থেকে যে লিপিমালা পাওয়া গেছে সেখান থেকে আমরা প্রাচীন ভারতীয় যে চিত্রলিপি, সেখান থেকে আমরা যে লিপিগুলো পেয়েছি দু ধরনের লিপি পাওয়া যায়। একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরশ্রী লিপি। এই দুটো লিপির বৈশিষ্ট্য হলো ব্রাহ্মী লিপিটা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, আর খরশ্রী লিপিটা লেখা হয় ডান থেকে বামে। যেমন আরবি ভাষাটা, এটা কি হয়, ডান থেকে বামে লেখা হয়। উর্দু ডান থেকে বামে লেখা হয়, তাই না? কিন্তু বাংলা, এটা কি করা হয়, হিন্দি, এগুলো কি করা হয়, বাম থেকে ডানে লেখা হয়। এই যে ব্রাহ্মী লিপির আবার 3টা রূপ, একটা হলো পূর্বী লিপি, একটা পশ্চিমা লিপি, একটা হলো মধ্য ভারতীয় লিপি। তো পূর্বী লিপি যে, এটার আবার 2টা রূপ, একটা নাগরী আর একটা হলো কুটিল লিপি। তো কুটিল লিপি যেটা, সেখান থেকেই মূলত বাংলা লিপি এবং বাংলা বর্ণমালার সৃষ্টি হয়েছে। আমি একটু শখের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি। প্রাচীন ভারতীয় যে লিপিমালা, এখানে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো রূপ পায়।
একটা হলো ব্রাহ্মী, আর একটা হলো খরশ্রী। তো ব্রাহ্মী লিপির আমরা তিনটা রূপ পাই। একটা হলো পূর্বী লিপি, একটা হলো পশ্চিমা লিপি, আর একটা হলো মধ্য ভারতীয়। পূর্বী লিপি এটার দুইটা রূপ। পূর্বী লিপির দুইটা রূপ, একটা হলো নাগরী, আর একটা হলো কুটিল লিপি। এই যে কুটিল লিপি, এই কুটিল লিপি থেকে বাংলা লিপি ও বাংলা বর্ণমালার উদ্ভব হয়েছে। বিষয়টা পরিষ্কার হয়েছে? তাহলে প্রাচীন ভারতীয় যে চিত্রলিপি ছিল, সেই চিত্রলিপি গবেষণা থেকেই আমরা ভারতীয় লিপিমালার সন্ধান পেয়েছি। তো ভারতীয় যে লিপিমালা সেটা দু ধরনের, একটা হলো ব্রাহ্মী আর একটা খরশ্রী। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হলো বাম থেকে ডানে লেখা হয়, আর খরশ্রী লিপির বৈশিষ্ট্য হলো ডান থেকে বামে লেখা হয়। এই ব্রাহ্মী লিপি তিনটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো পূর্বী লিপি, পশ্চিমা লিপি এবং মধ্য ভারতীয় লিপি। এই পূর্বী লিপির দুটো ভাগ, একটা নাগরী আর একটা হলো কুটিল লিপি। কুটিল লিপি থেকেই মূলত আজকে আমাদের এই বাংলা লিপি এবং বাংলা বর্ণমালার উদ্ভব ঘটেছে। ঠিক আছে? তাহলে বাংলা লিপির উদ্ভব এবং বিকাশ, এটা আমরা এতক্ষণ জানলাম। এখন বাংলা সাহিত্যের এই যে বাংলা লিপি, বাংলা ভাষার উদ্ভব হলো নব্য ভারতীয় আর্য ভাষা থেকে এই যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এখান থেকে মাগধী এবং প্রাকৃত বিভিন্ন ভাষাবিদের মতে, পণ্ডিতদের মতে মাগধী এবং প্রাকৃত এগুলো থেকে কি হয়েছে, আজকের এই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো সেটার উদ্ভব এবং জন্ম হিসাবে বিবেচনা করা হয় 650 থেকে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের উদ্ভব ঘটেছে এবং সেটা 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা যুগ হিসাবে বিবেচনা করা হয়। যদিও দুটো বক্তব্য আমরা জেনেছি, একটা হলো 650 থেকে আর একটা হলো 950 থেকে। 650 থেকে এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে 650 থেকে কি হয়েছে, বাংলা সাহিত্যের উদ্ভব ঘটেছে। আর আরেকজন পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি 950 থেকে 1200 পর্যন্ত এর ব্যাপ্তি কাল হিসেবে উল্লেখ করেছে। এটা হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। তো এখানে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, এখানে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, সেটাকে যদি আমরা শতক বলি তাহলে কত বলবো? শতক বললে বলবো কত? সপ্তম, তাই না? সপ্তম থেকে কত? দ্বাদশ। আর এটা হলো দশম থেকে দ্বাদশ খ্রিস্টাব্দ শতক পর্যন্ত। আর এখানে প্রাচীন যুগের যে বিস্তৃতি বা স্থিতিকাল ধরা হয়েছে, বিস্তৃতির পেছনে, স্থিতিকালের পেছনে কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে একটা মাত্র সাহিত্যকর্ম, সেটা হলো চর্যাপদ। এই চর্যাপদ কখন লেখা হয়েছে, কোন সময় পর্যন্ত লেখালেখি চলেছে, তার উপরে ভিত্তি করে
এই স্থিতিকালটা নির্ধারণ করা হয়েছে। তো এই যে প্রাচীন যুগের স্থিতিকাল, এটা নির্ধারণ করা হয়েছে চর্যাপদের রচনার ভিত্তিতে, অর্থাৎ চর্যাপদের যেটা রচনাকাল ওটাকেই বলা হয়েছে প্রাচীন যুগের স্থিতিকাল। অর্থাৎ প্রাচীন যুগের স্থিতিকালটাই মূলত চর্যাপদের রচনার ভিত্তিতে। এই সময় আমরা যে ভাষা পেয়েছি, প্রাচীন যুগের যে সাহিত্যের ভাষা পেয়েছি, সেটা অত সহজ ছিল না, বেশ জটিল এবং কঠিন ভাষা ছিল। এখানে এখানে আমরা যেমন এই ছিল চর্যাপদের ভাষার রূপ। কা তরু বারো পাঞ্চপি ডালো চঞ্চল চিয়ে বৈঠা কালো। বড় জটিল ভাষা ছিল, বড় কঠিন ভাষা ছিল চর্যাপদের ভাষা। তো এরপরে এটা চলেছে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে 1200 পর অর্থাৎ 1201 থেকে 1800 পর্যন্ত ধরা হয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই যে মধ্যযুগ যে নির্ধারণ করা হয়েছে কিসের ভিত্তিতে? প্রাচীন যুগের বাংলা সাহিত্যের মানে মধ্যযুগের যে স্থিতিকাল, সেটা নির্ধারণ করা হয়েছে মূলত 1200 পর। এই বাংলার শাসন প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়। এখানে সেন শাসনের সূচনা হয়েছিল। সেন শাসন পালদের পরে শুরু হয়েছিল, সেটা মধ্যযুগে। আর 1200 পরে এখানে মুসলিম শাসনের সূচনা হলো, এবং মুসলিম শাসকরা আসার পরে কি করলেন, তারা নিজেদের মতো করে সেটা ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছুকে কি করলেন, নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই সময় গোছানোর সময়টাই কিছুটা হয়তো বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল কোথাও কোথাও। সেই কারণে কিছু কিছু গবেষক এটাকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন প্রথম 150 বছর। যদিও মুসলিম শাসকরা 1203 সালে এসেছেন, 4 সালে বাংলা দখল করেছেন, কিন্তু রাউন্ড ফিগার ধরে অর্থাৎ 1201 থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়েছে। তো মধ্যযুগ যে 1201 থেকে, এর পেছনে মূল কারণ কি? এর পেছনে মূল কারণ হলো মুসলিম শাসনের প্রভাব। মুসলিম শাসনের প্রভাবে মধ্যযুগ ধরা হয়েছে 1201 থেকে। এরপর 1801 থেকে শুরু হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই যে 1801 থেকে আধুনিক যুগ তৈরি হলো, আধুনিক যুগ ধরা হলো, এখানে মূল কারণটা ছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগে, মধ্যযুগে আমরা যত ধরনের লেখালেখি পেয়েছি, যত সাহিত্যকর্ম পেয়েছি, সব সাহিত্যকর্ম প্রকাশের একটাই হাতিয়ার ছিল, একটাই বাহন ছিল। সেটা কি ছিল? সেটা ছিল কবিতা। কবিতা ছাড়া অনুভূতি প্রকাশের আর কোনো হাতিয়ার আমাদের হাতে ছিল না। যার যত অনুভূতি সব কবিতায় প্রকাশিত হতো। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে কি সৃষ্টি হলো? গদ্য সৃষ্টি হলো। গদ্য বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হলো। গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, প্রহসন, বিভিন্ন ধারা আমরা পেয়েছি। তো গদ্য সৃষ্টি হয়েছে, এবং গদ্য বিভিন্ন যে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, প্রত্যেকটা শাখায় একদম মানে ভরপুর, পরিপূর্ণ, টইটুম্বর হয়ে উঠেছে। প্রত্যেকটা শাখা প্রশাখা সার্থক হয়ে উঠেছে এই 1800 পর এসে। তো 1800 থেকে 1801 সাল থেকে যে আধুনিক যুগ ধরা হলো, এর পেছনে মূল কারণ ছিল গদ্যের সূচনা। আর এই গদ্যের সূচনা কারা করলেন? মধ্যযুগের যারা কবি সাহিত্যিক, তারা। তাদের কি কবিতার প্রতি অরুচি আসলো? কবিতা চাই না, মানি না, মানবো না, গদ্য চাই, দিতে হবে, এরকম অনশন শুরু করলেন? তাহলে কারা গদ্যের সূচনা করেছে? আমাদের এই বাংলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধান্দাবাজরা এসেছিল মতলবী, ড্যানিশ, ইংলিশ, ওলন্দাজ, পর্তুগিজ। তারা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই বাংলায় গদ্যের সূচনা করেছে। তাহলে 1801 সাল থেকে গদ্যের সূচনা হলো, এর পেছনে আধুনিক যুগ শুরু হলো, এর পেছনে মূল কারণ হলো গদ্যের সূচনা। আর তাতে কাদের প্রভাব? টোটাল ইউরোপীয় শাসনের প্রভাব ছিল। ঠিক আছে, এই হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তাহলে বাংলা সাহিত্যের যে 3টা যুগ পেলাম, একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ,
আর একটা হলো আধুনিক যুগ। এই যে তিনটা যুগ পেলাম, তিনটা যুগ সৃষ্টির পেছনে ভিন্ন ভিন্ন আমরা কি পেলাম, কারণ পেলাম। আর এই তিনটা যুগে যে বিভাজন করা হয়েছে, তিনটা যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য কিন্তু এক না। সাহিত্য এটাকে বলা হয় জীবনের দর্পণ, জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলো কি হয় সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর জীবনের অনুভূতি তো সবসময় একরকম থাকে না। শৈশব কৈশোরে রৌদ্রের দুপুরে সেই ডান পিঠে দৌড়াদৌড়ি ছুটাছুটি পাবে না। আর এখনকার অনুভূতি তখন থাকবে। জীবনের অনুভূতি গুলো যেমন পাল্টে যায়, বাংলা সাহিত্য তিনটা সময় পার করেছে, তিনটা সময় সাহিত্যিক বৈশিষ্ট্য আলাদা। প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগে যদিও চর্যাপদে বৌদ্ধ ধর্মের বিষয়গুলো আলোচিত হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে ব্যক্তিকে মুখ্য হিসাবে উপস্থাপন করা হয়েছে। ব্যক্তি ছিল এখানে প্রধান। মধ্যযুগে ব্যক্তির পরিবর্তে ধর্ম হলো এখানে মুখ্য। ধর্ম, দেবদেবী, এই সমস্ত বিষয়ের আলোচনা ছিল প্রধান। আর আধুনিক যুগে এসে মানুষ, মানবতা, যুক্তিশীলতা, এগুলোকে মুখ্য হিসাবে উপস্থাপন করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের যুগ বিভাজন সম্পর্কে লিখুন। আরেকটা প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগের বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। তো এখানে যেহেতু সময় কম, আমি ওইভাবে আপনাদের বলে বলে লিখানো একটু মুশকিল, কারণ দেখা যাবে যে আমরা কয়েকটা প্রশ্ন লিখতে গেলেই সময় চলে যাবে। আমি সংক্ষেপে একটু আপনাদের ধারণা দিয়ে দিই, আপনারা লিখে নেবেন। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে লিখুন, কি লিখবেন? এখানে প্রধান তিনটা যুগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং স্থিতিকালগুলো আমরা দেখলাম। আর এখানে যে তিনটা যুগে ভাগ করা হয়েছে, তিনটা যুগে বিভাজনের পেছনে কারণগুলো উল্লেখ করবেন। সাধারণত সবাই তো 650 বা 950 থেকে 1200 এইভাবে লিখবে। আপনারা একটু ভিন্ন ভাবে লেখার চেষ্টা করবেন। সেটা হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের, এখানে কি একটু শুরুতে যে কথাগুলো আপনি বলতে পারেন যে বাংলা সাহিত্যের অতীত ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট প্রমাণাদি না থাকলেও, না পাওয়া গেলেও পণ্ডিতদের মধ্যে এর যুগ বিভাজন সম্পর্কে সুনির্দিষ্ট কি রয়েছে, মত রয়েছে। তো পুরো সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়। তারপরে আপনি বললেন প্রাচীন যুগ, সপ্তম বা দশম শতক থেকে দ্বাদশ শতক, ব্র্যাকেটের মধ্যে এরপরে এইভাবে সময়টা লিখবেন। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আলাদা আলাদা লিখবেন। ডক্টর শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতক, সেটা লিখবেন 650 থেকে 1200। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ শতক, ব্র্যাকেটে লিখবেন 950 থেকে 1200। মধ্যযুগের স্থিতিকাল লিখবেন ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক, ব্র্যাকেটে লিখবেন 1201 থেকে 1800। আর আধুনিক যুগের স্থিতিকাল লিখবেন 19 শতক বা 19বিংশ শতক থেকে অদ্যাবধি। ঠিক আছে। আর এখানে এই কথাটা শেষে একটা ইম্পর্টেন্ট কথা লিখবেন, সেটা হলো এখানে তিনটি যুগের বিভাজনের পেছনে তিনটি কারণ রয়েছে। সেটা হলো চর্যাপদের প্রভাবে প্রাচীন যুগ, মুসলিম শাসনের প্রভাবে মধ্যযুগ, এবং গদ্যের সূচনা তথা ইউরোপীয় শাসনের প্রভাবে আধুনিক যুগের অস্তিত্ব কল্পনা করা হয়েছে। প্রাচীন যুগ বিভাজন সম্পর্কে এতটুকু কথা বললেই যথেষ্ট। আর যদি বিভিন্ন বৈশিষ্ট্য চাই, তিনটি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে চাই, যে বাংলা সাহিত্যের তিনটি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন, তখন কি লিখবেন? লিখবেন যে সাহিত্য জীবনের দর্পণ, আর জীবনের বিভিন্ন অনুভূতির প্রকাশ ঘটে সাহিত্যের মধ্য দিয়ে। বাংলা সাহিত্যের জন্ম লগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে এ পর্যায়ে উপনীত হয়েছে, এবং বিভিন্ন বৈশিষ্ট্যের সাহিত্য কি হয়, সাহিত্য সবসময়
যে যে সময়ে সাহিত্য রচিত হয়, যে স্থানের সাহিত্য রচিত হয়, সেই সময়ের এবং সেই স্থানের বিষয়বস্তুটা সাহিত্যে কিন্তু উঠে আসে। তো সেই বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে যে বাংলা সাহিত্য যে 3টি যুগ অতিক্রম করেছে, 3টি যুগে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। চর্যাপদে প্রাচীন যুগে বৈশিষ্ট্য সম্পর্কে লিখবেন। প্রাচীন যুগে চর্যাপদে যদিও বৌদ্ধ ধর্মের বিষয়গুলো আলোচিত হয়েছে, কিন্তু ধর্মীয় বিষয়ের অন্তরালে এখানে ব্যক্তির সাধন তত্ত্ব বা ব্যক্তিকে মুখ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারপরে মধ্যযুগ সম্পর্কে লিখবেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগের ধর্ম এবং দেবদেবী নির্ভর আলোচনায় ছিল এখানে প্রধান, কিন্তু আধুনিক যুগে এসে মানুষ, মানবতা, যুক্তিশীলতা এগুলোই মুখ্য হিসাবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, এই হলো প্রধান 3টা যুগের বিভাজন। এখন আপনি তো এর মধ্যে অনেক ভাগাভাগি আছে, মধ্যযুগে ভাগাভাগি আছে, আধুনিক যুগে আছে। যেহেতু আপনার প্রশ্নের নাম্বার 3, আপনাকে 3 নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য কত মিনিট আপনি টাইম পাবেন? 4 থেকে 5 মিনিটের বেশি আপনি এখানে সময় ব্যয় করতে পারবেন না, কারণ আপনাকে কি করতে হবে? আপনাকে 200 নাম্বারের উত্তর করতে হবে 4 ঘন্টায়। সুতরাং আপনি যদি সেই সময় অনুযায়ী নাম্বার ভাগ করেন, তাহলে দেখবেন যে 3-3.5 মিনিটের বেশি আপনি পাবেন না। যে কারণে মন চাইলেও আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন না। আপনার লেখাটাকে একটু গুছিয়ে নিয়ে আসতে হবে এবং মূল কথাগুলো আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন লিখে ফেলতে পারেন। এই হলো তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এবার আসি বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ আমরা পেলাম, এই প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। ভেরি ইম্পর্টেন্ট, চর্যাপদ থেকে আপনি প্রশ্ন পাবেন। চর্যাপদ থেকে অনেক প্রশ্ন আছে, আমরা ইম্পর্টেন্ট কিছু কিছু প্রশ্ন সম্পর্কে এখানে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন যদি আসে যে চর্যাপদ কি? চর্যাপদ কি? চর্যাপদটা কি আসলে? আমরা জানি যে চর্যাপদ যখন লেখা হয়েছে তখন এই বাংলায় ছিল শাসক পালরা। পালরা কোন ধর্মাবলম্বী ছিল? পালরা ছিল বৌদ্ধ। এই বৌদ্ধদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় ছিল, তাদের মধ্যে একটা সম্প্রদায় ছিল সহজিয়া। সহজীয় সম্প্রদায় বলা হয় তাদেরকে, যারা সবকিছুকে সহজভাবে ব্যাখ্যা করে, সহজভাবে উপস্থাপন করে। এই সহজীয়পন্থী বৌদ্ধদের মধ্যে যারা সিদ্ধি লাভ করে, যারা সিদ্ধি অর্জন করে, যাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। তো এই সহজীয়পন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছে? তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। অর্থাৎ আমরা যেমন গজলের কথা জানি, গজলে কি হয়? ইসলামের বিভিন্ন বিষয়কে গান আকারে উপস্থাপন করা হয়। এক্সাক্ট চর্যাপদে কি হয়েছে? চর্যাপদে ওই সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্য যারা, তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছেন। তাহলে চর্যাপদ থেকে এখানে যে কথাটা বলা যেতে পারে যে চর্যাপদ হলো সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন এবং চর্যাপদের প্রধান পরিচয় হলো এটি বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম গ্রন্থ এবং এটাকে আপনি প্রথম কাব্যগ্রন্থ বলতে পারবেন, কিংবা বলতে পারবেন কবিতার কাব্য সংকলন কিংবা কবিতার সংকলন, কিংবা এটাকে বলতে পারবেন সাহিত্যকর্ম। এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। তো এখানে এই চর্যাপদের মধ্যে ওই যে সহজীয়পন্থী বৌদ্ধ সিদ্ধাচার্য যারা, তারা কি করেছে? তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। অর্থাৎ চর্যাপদ হলো সহজীয়পন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন
গ্রন্থ। এবং এই সহজিয়াপন্থী সিদ্ধাচার্যরা কি করেছে, তারা তাদের আহ ধর্মীয় বিষয়াদি, আধ্যাত্মিকতার যে বিষয়াদি, এগুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে, তত্ত্ব আকারে এটাকে তারা প্রকাশ করেছেন। মূলত এটাই হলো চর্যাপদের বিষয়বস্তু, সাধন ভজনের তত্ত্ব, বা যেটাকে আপনি কি বলতে পারবেন, সাধন তত্ত্ব। এটাই হলো চর্যাপদের প্রধান বিষয়, এটা হলো চর্যাপদের আলোচিত বিষয়। তো ওই সহজপন্থী বৌদ্ধরা কি করেছে, তারা তাদের ধর্মীয় যে গুড় বিষয়াদি, এগুলোকে তারা মানে অধিবিদ্যা যেটাকে বলা হয়ে থাকে, এগুলোকে তারা কি করেছেন, গোপন তত্ত্ব দর্শন, এগুলোকে তারা কি করেছেন, বিভিন্ন রূপকের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। যেমন আমি এখানে লিখেছিলাম দুটো লাইন, কা তরু বড় পাঞ্চ বিডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। কি বলছেন, যে আমাদের এই দেহটা একটা গাছের মতো। কা মানে কায়া, দেহ বা শরীর, হ্যাঁ, আমরা যেটাকে কায়া বলি, সেখানে বলা হয়েছে যে কা, কা মানে হলো কায়া, দেহ বা শরীর, তরুবর মানে তরুর মতো, তরুবর তরুর মতো বা বৃক্ষের মতো বা গাছের মতো, পাঞ্চবিডাল পাঁচটা যার শাখা, অর্থাৎ আমাদের দেহ একটা গাছের মতো যার পাঁচটা শাখা আছে। এই পাঁচটা শাখা বলতে এখানে পঞ্চ ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, চঞ্চল চিয়ে, অস্থির অশান্ত, চিয়ে, চিয়ে যেটাকে আমরা এখন বলি চিত্ত বা মন, চঞ্চল চিয়ে পৈঠা কাল, পৈঠা মানে প্রবেশ করে, কাল মানে হলো বিপর্যয়। অর্থাৎ এখানে এখানে বলা হচ্ছে যে আমাদের এই দেহটা একটা গাছের মতো যার পাঁচটা শাখা আছে। এই পাঁচটা শাখা হলো পঞ্চ ইন্দ্রিয়। আর এই এই দেহেই বিরাজ করে মন। এই মন যদি অস্থির হয়, অশান্ত হয়, চঞ্চল হয়, তাহলে এই অস্থির মন দিয়ে কখনো দেহ সাধনা করা যায় না, আধ্যাত্মিক সাধনা করা যায় না। অর্থাৎ আধ্যাত্মিক সাধনা করতে হলে মনকে কি হতে হবে, স্থির হতে হবে, শান্ত হতে হবে। আর তা যদি না হয়, সেখানে কি প্রবেশ করবে, কাল বা বিপর্যয়। এই হলো চর্যাপদের মানে মূল বক্তব্য। এটা চর্যাপদের প্রথম কবিতার প্রথম দুটো লাইন, যেটা লিখেছেন লুই পা। কথা বুঝেছি? তাহলে এই হলো মোটামুটি চর্যাপদের বিষয়বস্তু। তো চর্যাপদ এটা এটা যে আমরা এখন যদিও চর্যাপদ শব্দটা ব্যবহার করছি, কিন্তু যখন উদ্ধার করা হয়েছিল এটার নাম ছিল চর্য বিনিশ্চয়। চর্য বিনিশ্চয়, এই নামে চর্যাপদকে উদ্ধার করা হয়েছিল। এই শব্দটার মধ্যেই মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো প্রকাশিত। চর্যা শব্দের অর্থ হলো আচরণ, আর চর্য এর মধ্যে দুইটা শব্দের সন্ধি আছে, একটা হলো চর্য আর একটা হলো অচর্য। চর্য মানে হলো আচরণীয়, আচরণীয়, আর অচর্য মানে হলো অনাচরণীয়, অনাচরণীয়। আচরণীয় মানে হলো কোনটি করা উচিত, কোনটি করা উচিত। আর অনাচরণীয় মানে হলো কোনটি করা অনুচিত। কথা কি বুঝেছি? কোনটি করা উচিত আর কোনটি করা অনুচিত। এখন দেখেন, বলছে চর্য বিনিশ্চয়, তাহলে অর্থটা কি দাঁড়ালো? চর্য আমরা বললাম কোনটি আচরণীয় এবং কোনটি অনাচরণীয়। বিনিশ্চয় মানে যা নিশ্চিতভাবে জানা যায়। মানে এর মধ্য দিয়ে, চর্যাপদের মধ্য দিয়ে আসলে তারা কি করতে চেয়েছেন, কোনটি করা যাবে এবং কোনটি করা যাবে না, কোনটি করা ঠিক হবে, কোনটি করা ঠিক হবে না, এই বিষয়গুলো সম্পর্কে যেটা নিশ্চিতভাবে জানা যায়, সেটাই হলো চর্য বিনিশ্চয়। নামের মধ্যেই তাদের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো এখানে প্রকাশিত হয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে চর্যাপদ কি, আমরা কি লিখতে পারবো? তাহলে চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন,
এখানে সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছেন, তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছেন। মূলত বৌদ্ধ সহজিয়াদের গোপন তত্ত্ব দর্শন এবং অধিবিদ্যা এখানে বিভিন্ন রূপকের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন আমরা দেখলাম একটা একটা চরণ দিবেন এবং সেখানে লুইপা যে 1 নম্বর চরণটা লিখেছেন, যে চরণ দুটো আমি লিখেছিলাম সেটা আপনি লিখে উল্লেখ করতে পারেন। আচ্ছা, এখন বলেন যে চর্যাপদ এটা কোন ভাষার গ্রন্থ? চর্যাপদের ভাষা বৈশিষ্ট্য 2 নম্বর প্রশ্ন হলো চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন। চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন। এখন চর্যাপদ কোন ভাষার গ্রন্থ? আমরা তো এক বাক্যে কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোন রকমের সংশয় সন্দেহ ছাড়া আমরা বুক ফুলিয়েই বলবো কি চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, তাই না? তো চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, এটা আমাদের আজকে বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু চর্যাপদের যে বাংলা আর আজকের যে বাংলা, এই দুই বাংলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুটো লাইন দেখেন, দিবসী বহুড়ি কাউহি ডরে ভাই, রাতি ভইলে কামরু যাই। দুটো লাইন, চর্যাপদের দুটো লাইন, অথচ এই দুটো লাইনের মধ্যে যে শব্দগুলো আমরা পেয়েছি, বহুড়ি, কাউহি, ভইলে, কামরু, যাই তো না তাকালে আমরা বুঝি, সহজেই বোঝা যায়, কিন্তু তাকালে আবার কোন যায়। তো এখানে এই যে দুটো লাইনের মধ্যে অনেক শব্দ, যে শব্দগুলোর নিচে আমি দাগ দিয়েছি, অনেক শব্দই আমাদের অজানা, অচেনা, অস্পষ্ট। এগুলো এগুলো কি মানে দুর্বোধ্য। তো যে কারণে চর্যাপদ যখন উদ্ধার করা হয়েছে, যিনি উদ্ধার করেছেন তিনি এর আগামাথা কিছুই বোঝেন নাই। তার একটা মন্তব্য ছিল এরকম যে আলো আধারি ভাষা, কত কালো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যাহারা সাধন ভজন করিবেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের এ কথা বুঝিয়া কাজ নেই। তো যিনি উদ্ধার করলেন তিনি কি বলছেন, চর্যাপদের ভাষাকে কি ভাষা? আলো আধারি ভাষা। আলো আধারের খেলা কখন দেখা দেয়? সন্ধ্যার সময়, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, মনে করেন পাশাপাশি দুটো বিল্ডিং, এই বিল্ডিং এর ছাদে একজন দাঁড়ানো আছে, এই বিল্ডিং এর ছাদে আর একজন দাঁড়ানো। এখন এখানে যে দাঁড়িয়ে আছে সে পরিষ্কার বুঝতে পারছে না ওখানে কে দাঁড়ানো, একজন দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছে, এবং কোন শ্রেণীর লোক তাও বুঝতে পারছে, কিন্তু পরিষ্কার না। একবার ভাবছে জরিনা, আর একবার ভাবছে জরিনার মা। চর্যাপদের ভাষাটা আমাদের গবেষকদের কাছে তেমনটাই ঠেকেছে। কি বলছেন? কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, অস্পষ্ট, দুর্বোধ্য, এটা মনে হয়েছে। কিন্তু চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। তো এটা, এই যে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এই বোঝা যায় না বিধায় অনেকেই এই ভাষাকে বিভিন্ন নাম দিয়েছেন। যেমন এই ভাষাকে নাম দেওয়া হয়েছে আলো আধারি ভাষা। কি বলা হয়েছে? আলো আধারি, আলো আধারি ভাষা। আবার কেউ বলছেন মানে সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা। আবার বলছেন সান্ধ্য ভাষা। আবার কেউ বলছেন প্রচ্ছন্ন ভাষা, প্রচ্ছন্ন ভাষা। আবার আবার বলছেন বঙ্গ কামরূপী।
এই সমস্ত নাম দেওয়া হয়েছে চর্যাপদের ভাষাকে চর্যাপদের ভাষার দুর্বোধ্যতার কারণে। কেন নাম দেওয়া হয়েছে? ওই যে দুর্বোধ্য, অস্পষ্ট, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এই কারণে এখানে এই ভাষাকে বলা হয়েছে কি এরকম নাম দেওয়া হয়েছে। কিন্তু এগুলো কি কোনো ভাষার নাম? বলে আপনি কোন ভাষায় কথা বলেন? বলে আমি আলো আধারি ভাষায় কথা বলি। কি বলেন? আলো আধারি এটা কোনো ভাষার নাম না। চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। কোন ভাষা? বাংলা ভাষার গ্রন্থ। তবে আজকে যত সহজে যত সাবলীল ভাবে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, উদ্ধারের পর কিন্তু এত সহজে বলা যায়নি। কেন বলা যায়নি? কারণ চর্যাপদকে যদিও আমরা বাংলা ভাষার গ্রন্থ বলছি, কিন্তু চর্যাপদ বিশুদ্ধ বাংলায় রচিত না। মানে বর্তমান প্রেক্ষাপটে এটা বিশুদ্ধ বাংলায় রচিত না। কেন? কারণ চর্যাপদের মধ্যে বাংলা ছাড়াও আরো কয়েকটা ভাষার শব্দ পাওয়া যায়। যেমন অসমিয়া, যেটা আসামের ভাষা, তারপরে উড়িয়া, যেটা উড়িষ্যার ভাষা, তারপরে এর মধ্যে আছে আদি হিন্দি। চর্যাপদের মধ্যে অসমিয়া, উড়িয়া, তারপরে আছে মৈথিলি, তারপরে আছে আদি হিন্দি। এই সমস্ত ভাষার শব্দ চর্যাপদে পাওয়া গেছে বলে যখন উদ্ধার করা হলো তখন অনেকেই, ওই সমস্ত ভাষার গবেষকদের অনেকেই চর্যাপদকে তাদের ভাষার গ্রন্থ বলে দাবি করলেন। এখন দেখেন, আমরা আমাদের বলে উদ্ধার করলাম আর তারা উড়ে এসে জুড়ে বসলো, সেটা তো আর হবে না, তাই না? এখন আমাদের এটা অনিবার্য হয়ে গেল যে তাদের ওই যে দাবি যে করলো যে চর্যাপদ তাদের ভাষার গ্রন্থ, সেটা আমাদেরকে কি করা, সেটা আমাদেরকে প্রতিহত করা, যে না, যুদ্ধ করে নয়, অবশ্যই যুদ্ধ করে নয়, সেটা কি, সেটা আমাদেরকে বিভিন্ন প্রমাণ আদি, তথ্য প্রমাণ আদির ভিত্তিতেই কি করতে হবে, আমাদের এটা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, বা তাদের আমরা বলতে পারবো। তো চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে। কিন্তু বাংলা ভাষার গ্রন্থ বললেও কোন কোন ভাষা? অসমিয়া, উড়িয়া, তারপরে মৈথিলি, তারপরে আদি হিন্দি। এই সমস্ত ভাষার গবেষক যখন দাবি করেছিলেন, তখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাদের এই দাবিকে কি করলেন? তাদের এই দাবিকে তিনি উড়িয়ে দিলেন। কিভাবে উড়িয়ে দিলেন? সেখানে তিনি প্রমাণ করলেন চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, অন্য ভাষার নয়। সেটা তিনি কিভাবে প্রমাণ করলেন? তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলেন। কি আছে চর্যাপদে আর কি আছে বাংলায়। তিনি দেখালেন যে আমাদের বাংলা ভাষায় ধ্বনি আছে। ধ্বনি কয় প্রকার? বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার, তাই না? একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। চর্যাপদে দু প্রকারের ধ্বনি আছে। তারপরে স্বরধ্বনি, এর মধ্যে স্বর কয় প্রকার? দুই প্রকার, একটা খাটো একটা লম্বা, নাকি? একটা হ্রস্ব, একটা দীর্ঘ, চর্যাপদে আছে। তারপরে বাংলা বর্ণমালায় কয়শ বর্ণ আছে? 300। কয়শ বর্ণ আছে? বাংলা বর্ণমালায় কয়শ বর্ণ আছে? 300। কি কি? একটা তালব্য স, একটা মূর্ধন্য স, একটা দন্ত স। আমরা চর্যাপদের মধ্যে এরকম স এর ব্যবহার লক্ষ্য করি। এরপরে তিনি ধ্বনি পরিবর্তনের মধ্যে যেমন অশ্রুতি বস্তুতির ব্যবহার, সেই ব্যবহারটা আমাদের সামনে তিনি দেখালেন, প্রমাণ দেখালেন। তারপরে বাংলা ভাষায় যে লেখালেখি গুলো হয়, বিশেষ করে যে কবিতাগুলো লেখা হয়, এগুলো ছন্দ ছাড়া নয়। কি আছে এখানে? ছন্দ আছে। কোন ছন্দ? তিনি দেখালেন যে আজকে যে চর্যাপদের যে ছন্দ বৈচিত্র্য, সেটা বর্তমান
বর্তমানের আলোকে, বর্তমান সময়ের আলোকে সেটা মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে পড়ে যায়। দেখালেন তিনি চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এইভাবে তিনি কি করেছেন, চর্যাপদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন তিনি। আহ ধ্বনি, তারপরে বর্ণগত সাদৃশ্য, তারপরে বাক্যগত, অর্থগত এবং বিভিন্ন দিক থেকে এবং ছন্দগত সহ বিভিন্ন দিক থেকে তিনি একটা একটা করে বিচার বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদের যা আছে পুরোটাই কি, পুরোটাই বাংলায় আছে। সুতরাং চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। এইভাবে তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম এই গ্রন্থে আলোচনা করেন এবং প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। তাহলে প্রশ্ন যদি এখানে আসে যে চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন কিংবা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন, তাহলে এই কথাগুলো তো আমরা লিখতে পারবো, তাই না? যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, নির্দ্বিধায় এটি বাংলা ভাষার গ্রন্থ। তবে চর্যাপদ উদ্ধারের পর তা আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। আর চর্যাপদ যে বাংলা ভাষার গ্রন্থ এটা প্রথম প্রমাণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন বইয়ে, ওডিবিএল। কোন বইয়ের মধ্যে? ওডিবিএল, বা পুরো নামটা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট of the Bengali language। 1926 সালে, হ্যাঁ 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার এই ওডিবিএল বা অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রথম প্রমাণ করেছেন চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। সেখানে তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন এবং বাংলা ভাষার যে ধ্বনি, বর্ণ, তারপরে শব্দ, বাক্য, অর্থ, ছন্দ, বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ এবং চর্যাপদের ভাষা বাংলা। ঠিক আছে? তো আরেকটা প্রশ্ন আসে যে চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়? কথা তাহলে উত্তর তো পেয়ে গেছেন না? কেন সান্ধ্য ভাষা বলা হয়? যে চর্যাপদের ভাষা ছিল কি, অস্পষ্ট, দুর্বোধ্য। ওই দুর্বোধ্যতার কারণে একে এর ভাষাকে কি বলা হয়েছে? সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা কিংবা সন্ধ্যা ভাষা। ঠিক আছে? তাহলে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি আসে তাহলে ক্লিয়ার। এবার আসেন চর্যাপদের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমি অলরেডি এই প্রশ্নটা আলোচনা কিছুটা করেছি। সেটা হলো চর্যাপদের ধর্মতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, চর্যাপদ আসলে কি? চর্যাপদ হলো সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ। এই কথাটা মূলত চর্যাপদের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে অপরিহার্য। যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলেও চর্যাপদে কি হয়েছে? সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ হিসেবে এটাকে আমরা পেয়েছি। এখানে সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছেন? তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছেন। তো চর্যাপদে যে বৌদ্ধতান্ত্রিক বিষয়গুলো, সহজিয়াপন্থী বৌদ্ধদের বিষয়গুলো আলোচিত হয়েছে বা চর্যাপদের যে ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচিত হয়েছে, সেই বিষয়টা প্রথম আলোচনায় নিয়ে এসেছেন, প্রথম প্রমাণ করেছেন যিনি, তিনি হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন গ্রন্থে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সংস নামক গ্রন্থে, তার বুদ্ধিস্ট মিস্টিক সংস নামক গ্রন্থে চর্যাপদের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম আলোচনা করেন।
মিস্টিক, MYSTIC, বুদ্ধিস্ট মিস্টিক সংস। ঠিক আছে, তাহলে চর্যাপদ কি, ওইখানে যে কথাগুলো আমরা পেয়েছি সেটা ছিল মূলত কি, যদিও চর্যাপদের কথা বলছি কিন্তু এর মধ্য দিয়ে চর্যাপদের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পন্ন কথাগুলো এখানে চলে এসেছে, ওই কথাগুলো লিখবেন। আর এরপরে ডক্টর শহীদুল্লাহ যে প্রথম ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, কোন গ্রন্থে করেছেন সে বিষয়টাও উল্লেখ করবেন। ঠিক আছে, আচ্ছা এবারে যদি প্রশ্ন আসে চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে লিখুন। চর্যাপদের কবি বা পদকর্তাদের সম্পর্কে লিখুন। তো চর্যাপদ যারা লিখেছেন, চর্যাপদের যারা কবি, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পদকর্তা। চর্যাপদের যারা কবি তাদেরকে কি বলা হয়? পদকর্তা বলা হয়। আর পদকর্তা যারা, তাদের সংখ্যা নিয়েও মতবিরোধ রয়েছে। পদকর্তা সম্পর্কে কতজন পদকর্তা, এ নিয়ে দুটো বক্তব্য আমরা সাধারণত পেয়ে থাকি। একটা হলো 23 জন, একটা মত হলো 23 জন, আর একটা মত হলো 24 জন। এখানে 23-এর পক্ষে বক্তব্য উপস্থাপন করেছেন, মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর চর্যাপদের পদকর্তা 24 জন, এই পক্ষে মত দিয়েছেন ডক্টর সুকুমার সেন। তো অধিকাংশ গবেষকের মতে ডক্টর সুকুমার সেনের বক্তব্যটা বেশি গ্রহণযোগ্য। এর একটা কারণ হলো যে চর্যাপদ নিয়ে যারা গবেষণা করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম দিকে গবেষণা করেছে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণাটা ছিল হরপ্রসাদ শাস্ত্রী যেটা উদ্ধার করেছেন। আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রী যেটা উদ্ধার করেছেন সেটা ছিল মূলত একজন সংস্কৃত টিকা ভাষ্যকার মুনি দত্তের টিকা সংবলিত সেই পদগুলো। তো সেখানে একজন পদকর্তার নাম পাওয়া যায়নি, সেখানে লেখাই ছিল যে একজন পদকর্তার নাম পাওয়া যায়নি, যে কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে বাদ দিয়েছেন। তাকে বাদ দিয়ে বলেছিলেন 23 জন পদকর্তা। যদিও আমরা পরবর্তীতে নেপালি সংস্করণ, তিব্বতী সংস্করণ থেকে এটার আপডেটটা পেয়েছি, এবং সেখানে আমরা জেনেছি যে নেপালি সংস্করণে আমরা যাদের কথা জানো, ওই যে একজনকে আমরা পাইনি ডক্টর শহীদুল্লাহ ব্যাখ্যায়, বা হরপ্রসাদ শাস্ত্রী যেটা আবিষ্কার করছেন সেখানে যেটা পাইনি, এটা কোথায় পাওয়া গেছে? পরবর্তীতে পাওয়া গেছে। যে কারণে পরবর্তী গবেষকদের মত হলো পদকর্তা 24 জন। তো এই 24 জন পদকর্তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকজন কবি সম্পর্কে কিছু কিছু তথ্য উপস্থাপন করে দিব। তার আগে এই 24 জন পদকর্তার মধ্যে আমরা কয়েকজন কবি সম্পর্কে যেমন দেখি, একজন হলেন, আচ্ছা আমি একটু মনে রাখার জন্য আপনাদের একটু ভুলু কাদেরকে বলে জানেন? যারা সবকিছু ভুলে যায় তাদেরকে বলে ভুলু। যারা সবকিছু ভুলে যায় তাদেরকে কি বলে? ভুলু। তো কয়েকজন কবি ছিলেন চর্যাপদের, পদকর্তা ছিলেন, যারা সবকিছু ভুলে যায়, এই জন্য তাদেরকে বলা হতো ভুলু কাকু। আর একজন দুজন তো না, কয়েকজন ছিলেন, এই জন্য সাথে একটা স লাগিয়ে দেন, তাহলে কি হলো? ভুলু কাকু। ভুলু কাকুরা যদিও তাদের নাম ভুলে যায়,
কিন্তু তাদের নাম আপনাদের বলা যাবে না, তাদের নামগুলো ভালো করে মনে রাখতে হবে। এখানে 24 জন পদকর্তার মধ্যে বিখ্যাত 5 জন কবিকে উদ্ধার করবো এই ভুলুকাপ্পু থেকে। দেখেন তো নামগুলো উদ্ধার করা যায়নি কিনা। বুতে কি? বুতে ভুসুকুপা, লুতে লুইপা, কাতে কান্নপা, কুতে কুকুরিপা, আর শতে সবরপা। ঠিক আছে? তো এখানে এই কয়েকজন কবি সম্পর্কে আপনার যদি প্রশ্ন আসে পদকর্তাদের সম্পর্কে লিখুন, সেক্ষেত্রেও এই কয়েকজন সম্পর্কে একটু বললে ভালো হবে। আর যদি আলাদাভাবে প্রশ্ন আসে যে কি বললো যে চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে, তার সম্পর্কে লিখুন, অথবা ভুসুকুপা সম্পর্কে লিখুন, অথবা লুইপা সম্পর্কে লিখুন। ঠিক আছে? এখানে কারা কারা আছে? সবরপা, তারপরে কুকুরিপা, তারপরে কান্নপা, তারপরে লুইপা, আরেকজন হলেন ভুসুকুপা। আচ্ছা, এখানে আমি ইনফরমেশন কয়েকটা একটু বলি, আপনারা মনে রাখেন। আর যদি আপনাদের তো এটা সেকেন্ড টাইম ভিডিওগুলো দেখার সুযোগ আছে, আপনারা পরে ভিডিওগুলো দেখে দেখে প্রয়োজনে লিখে নেন। তো 24 জন পদকর্তার মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন সবরপা। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে বলেছেন চর্যাপদের প্রাচীনতম বা বয়স্ক কবি। আর বয়স বেশি বলেই তাকে, তার সম্পর্কে তিনি বলেছেন তিনি হলেন চর্যাপদের আদি কবি বা প্রথম কবি। সেটা তিনি বলেছেন বয়সের কারণে। হ্যাঁ, আর সবরপাকে তিনি বলেছেন যে তিনি সম্ভবত বাঙালি ছিলেন, কারণ তিনি ভাগীরথী নদীর তীরে জন্মগ্রহণ করেন। কুক্কুরিপা সম্পর্কে ধারণা করা হয় যে তিনি সম্ভবত মহিলা ছিলেন। কিসের ভিত্তিতে? ওই যে দুটো লাইন লিখেছিলাম না, দিবসী বহুড়ি কাউহি ডরে যে ভাই, রাতি ভইলে কামরু যায়। দিনের বেলায় বউটি কাককে দেখলে ভয় পায়, কাকের শব্দ শুনলে ভয় পায়। রাতি ভইলে মানে রাত হলে কামরু যায়, রাত হলে বন্ধুর সাথে দেখা করতে যায়, অভিসারে যায়, তখন আর কোনো ভয় নেই, সেটা যত রাতি হোক আর যত দূরে হোক। ওই যে চরণ, ওখানে ওই চরণের বক্তব্য ছিল মহিলাদের সম্পর্কে। দিবসী বহুড়ি, দিনের বেলায় বহুড়ি মানে বধূটি বা বউটি, কাউহি ডরে ভাই মানে কাককে দেখলে ডরাই, ভয় পাই। কথা বুঝেছি? তো সেখানে ওই ওই চরণ দুটোতে মহিলাদের সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এই কারণে গবেষকগণ বলছেন যে সম্ভবত তিনি মহিলা ছিলেন, কারণ মহিলা না হলে ওই সময় মহিলাদের সম্পর্কে এমন গোপন তথ্য তার জানারও কথা না, বলারও কথা না। সেই দৃষ্টিকোণ থেকে তাকে মহিলা কবি অনুমিত, সরাসরি তার তো কেউ দেখে নাই, অনুমিত মহিলা কবি হিসাবে কি করা হয়? চিহ্নিত করা হয়। কান্নপা, তিনি হলেন চর্যাপদের প্রধান কবি বা শ্রেষ্ঠ কবি, এবং তিনি চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন। তার মোট পদ হলো কতটি? 13টি। আর লুইপা, লুইপা 1 নম্বর পদ লিখেছেন। আমি একটু আগে যে লিখেছিলাম পদ দুটো চরণ, কা তরুবার পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে বৈঠা কালো, এই প্রথম পদটা লিখেছিলেন লুইপা। আর এই কারণে লুইপাকে চর্যাপদের আদি কবি বলা হয়, এবং এটাই সর্বসম্মত মত। যদি আসে যে চর্যাপদের আদি কবিকে, তার সম্পর্কে লিখুন, তাহলে চর্যাপদের আদি কবি লুইপা, এ নিয়ে কোনো সংশয় নাই। আমরা দেখেছি যে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, 13টি। দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতার স্থান দখল করেছেন ভুসুকুপা, তার পদের সংখ্যা হলো 8টি। যদিও তার 8টা পদের মধ্যে আমরা 8টাই পাইনি, 7টা পদ পুরোপুরি পেয়েছি, কিন্তু একটা পদ যেটা নম্বর ছিল 23, এই 23 নম্বর পদের মাত্র 6 লাইন পাওয়া, 8 লাইন পাওয়া যায়নি। এই কারণে অনেক সময় তার সম্পর্কে যেটা বলা হয়ে থাকে যে চর্যাপদের কি মানে খণ্ডিত পদ পাওয়া গেছে সেই কবি, তিনি হলেন ভুসুকুপা। এবং ভুসুকুপা একমাত্র কবি যিনি 24 জন পদকর্তার মধ্যে একমাত্র তিনি কি করেছেন, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। আজি ভুসুকু বঙ্গলি ভৈলি নিয়ে ঘরণী চন্ডালি। কথা বুঝেছি?
তো এখানে 24 জন যে পদকর্তা, আমরা দেখেছি যে 24 জন পদকর্তার মধ্যে সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নপা। সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নপা, তিনি লিখেছেন 13টি পদ। তারপরে আমরা পেয়েছি ভুসুকুপা। ভুসুকুপা তিনি হলেন দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা, তার পদ সংখ্যা 8টি। তৃতীয় অবস্থানে ছিলেন সরহপা। সরহপা লিখেছেন 4টা পদ। আর তারপরে লিখেছেন কুক্কুরিপা। তিনি লিখেছেন 3টি পদ। আর লুইপা, তারপরে সবরপা এবং আরেকজন হলেন শান্তিপা। লুইপা, সবরপা, শান্তিপা, এই 3 জনেই 2টা করে পদ রচনা করেছেন। তাহলে এখানে আমরা যে 24 জন পদকর্তা পেয়েছি, তার মধ্যে এখানে পেলাম 1 2 3 4 5 6 7, এখানে 7 জন পদকর্তাকে পেয়েছি। দেখা যায় এখানে 7 জন পদকর্তা পেয়েছি যারা একাধিক পদ রচনা করেছেন। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 জনকেই দেখা যাচ্ছে। কথা কি বলেছি? বাকি থাকলো কতজন? 17 জন। তাহলে এই যে বাকি 17 জন প্রত্যেকেই একটি করে পদ রচনা করেছেন। কথা কি বুঝলাম? এখানে পদকর্তাদের সম্পর্কে পরিচয় দিন, তাহলে কি বলবেন? চর্যাপদের যারা কবি বা পদ রচনা করেছেন তাদেরকে বলা হয় পদকর্তা। তো অবশ্যই এখানে একটা বিষয় দেখেন যে যেমন কান্নপা, ভুসুকুপা, তারপরে সরহপা, কুক্কুরিপা, এই যে নামের শেষে পা আছে না, নামের শেষে কি আছে? পা। পাটা এখানে কি রিপা? রিপা কি মেয়েদের নাম? সেই জন্য তাকে মহিলা বলা হচ্ছে না। পা তো সবার নামের শেষে আছে। এখানে কুপা, এখানে হপা, এখানে রিপা, এখানে ইপা, এখানে রপা, এখানে ইপা, তাই না? এখানে মানুষের পা কয়টা? 2টা, একটা ডান পা একটা বাম পা। এটা কোন পা? এটা ডান পাও না বাম পাও না। ওই যে পদকর্তাদের সংক্ষেপে বলা হতো পাদ। এখানে আবার আওয়াজ খুঁজতে আসেন না। পাদকে আরো সংক্ষেপে বলা হতো পা। পা মানে কি? পা মানে হলো কবি। পা মানে কি? কবি। মানে আমাদের সময় যারা কবিতা লেখে তাদেরকে আমরা কি বলি? কবি বলি না? তখন কবি বলা হতো না, তখন তাদেরকে বলা হতো কি? পাদ, বা সংক্ষেপে বলা হতো পা। পা মানে কবি। তার মানে এখানে আসল নাম হলো, যেমন কুক্কুরি পা, তাই না? এখানে আসল নাম হলো কুক্কুরি, পা হলো কবি। তার মানে তিনি যদি আমাদের সময়ের কবি হতেন, আমরা তাকে কি বলতাম? আমরা তাকে বলতাম কবি কুক্কুরি, তাই না? কিংবা শামসুর রহমান যদি ওই সময়ের কবি হতেন, তাকে কি বলা হতো? শামসুর রহমান পা, কিংবা সংক্ষেপে আরো সংক্ষেপে বলতো শামসু পা, তাই না? তো এইটা হলো তাদের মানে মর্যাদার সূচক, নাম, মর্যাদা সূচক এটা উপাধি, যে সবাইকে বলা হতো পা। ঠিক আছে? তাহলে আমরা পদকর্তাদের সম্পর্কে মোটামুটি জানলাম। আরেকটা প্রশ্ন এখানে হতে পারে, চর্যাপদের পদগুলো সম্পর্কে ধারণা দিন। চর্যাপদের পদগুলো সম্পর্কে ধারণা দিন। তখন কি করবেন? চর্যাপদের মোট পদ কতটি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি মুছে দিই। হ্যাঁ, চর্যাপদের মোট পদ এটা নিয়েও তর্ক বিতর্ক আছে। কেউ বলেছেন 50, কেউ বলেছেন 51। তো এখানে
ওই যে ডক্টর শহীদুল্লাহকে আমরা যে বলে, ডক্টর শহীদুল্লাহর বক্তব্য যে পেয়েছিলাম, তিনি বলেছিলেন 23 জন পদকর্তা, তাই না? এখানে 23 জন, ওই যে একজন কবির নাম পাওয়া যায়নি সে কারণে তিনি 23 জন বলেছেন, আর যাকে পাওয়া যায়নি তার পদও পাওয়া যায়নি, সে কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন পদ, মানে চর্যাপদের মোট পদ 50টি। তাহলে 50-এর পক্ষে মত দিয়েছেন ডক্টর শহীদুল্লাহ, আর 51 পক্ষে মত দিয়েছেন ওই যে ডক্টর সুকুমার সেন। তবে তারা যে পদগুলো লিখেছেন সব পদই আমরা পাইনি, এর মধ্যে পেয়েছি প্রাপ্ত পদ কতটি, মোট প্রাপ্ত পদ কতটি এ নিয়েও একটু ভিন্ন মত আছে। সেটা হলো, অ্যাকুরেট উত্তরটা হলো 46.6। অ্যাকুরেট উত্তরটা হলো কত? 46.6। কেন? কারণ ওই যে ঘোষকুপা যে 8টা পদ লিখেছেন, 8টা পদের মধ্যে তো সাতটা পদ পুরোপুরি পাওয়া গেছে, কিন্তু একটা পদ যেটার নম্বর হলো 23, এই 23 নম্বর পদের 6 লাইন পাওয়া গেছে, কিন্তু 4 লাইন পাওয়া যায়নি। সেই ফ্র্যাকশনটা ধরে অ্যাকুরেট উত্তর হলো 46.6। তবে এখানে অনেকে আবার 46.5 বলার কথা এখানে বলে থাকেন। 46.5 হচ্ছে ভাঙ্গাচোরার মধ্যে যেতে যায় না, ওই জন্য সরাসরি লেখে 46.5, কিন্তু অ্যাকুরেট হলো 46.6। তো চর্যাপদ যে লেখা হয়েছিল, লেখার পর থেকে সেগুলো ওইভাবে সংরক্ষিত ছিল না, হারানো গিয়েছিল। হারানো কালীন এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল কিছু উই পোকা, তেলা পোকা। তারা তো আর ভালো রক্ষক না, তারা কি করেছে, সেগুলোকে যখন তাদের পেটে টান ধরেছে তখন চর্যাপদের পাতা নিয়ে টানাটানি শুরু করেছে। এই কারণে আমরা অনেক পদ পাইনি। তো পাইনি এমন পদ কোনগুলো, অপ্রাপ্ত যে পদগুলো পাওয়া যায়নি, এর মধ্যে রয়েছে 24, একটা হলো 25, আর একটা হলো 48। 24 নম্বর পদ হলো কান্নপাত। 24 নম্বর পদ পাওয়া যায়নি। আরেকজন কবি পদকর্তা হলেন তন্ত্রীপা, এই তন্ত্রীপার 25 নম্বর পদ পাওয়া যায়নি। আর ওই যে কুক্কুরিপা পেলাম না, কুক্কুরিপা 48 নম্বর পদ পাওয়া যায়নি। এই 3টা পদ পাওয়া যায়নি। তো পাওয়া যায়নি এটা আবার কেমন কথা হলো? পাইনি কান্নপা, এটা কান্নপা, এটা তন্ত্রীপা, এটা কুক্কুরিপা। 24 হলো কান্নপা, 25 হলো তন্ত্রীপা বা তাকে তেন্তরিপা বলা হয়, আর 48 নম্বর পদ হলো কুক্কুরিপা। তো পাওয়া যায়নি, এটা বিষয়টা হলো কি, যে চর্যাপদ ওই যে বললাম লেখার পর থেকে সংরক্ষিত ছিল না, হারানো গিয়েছিল। আর হারানো কালীন এটা যে রক্ষক হিসেবে ছিল উই পোকা, তারা এগুলোকে সাইজ করেছে, এমন ভাবে সাইজ করেছে, কখনো নিচ থেকে কখনো উপর থেকে। একটা কবিতার বই যখন আমরা পাই, কবিতার বইয়ে যখন কবিতাগুলো সাজানো থাকে, প্রথমে কি থাকে, এখানে একটা কবিতার বইয়ে কবিতার প্রথমে থাকে কবিতার নাম, তারপরে কবির নাম, তারপরে কবিতার চরণগুলো, তাই না? তো ওই যে চর্যাপদে তো আলাদা আলাদা কোনো কবিতা না, সবই চর্যাপদ। তাহলে আইডেন্টিফাই করা হয়েছে কি দিয়ে? প্রথমে ছিল কবিতার নাম্বার, যেমন 24 নাম্বার পদ কে লিখেছেন, যেমন কান্নপা, তারপরে কি কবিতার চরণগুলো। ওই যে বলছিলাম যে চর্যাপদ এগুলো হারানো গিয়েছিল এবং রক্ষক হিসেবে ছিল উই পোকা, তারা কি করেছে, তারা এগুলোকে ভক্ষণ করে ফেলেছে, কখনো নিচ থেকে কখনো উপর থেকে। ঘুষুকুপার 23 নম্বর পদের যে 4 লাইন পাওয়া যায়নি, তার মানে কোন দিক থেকে, নিচ থেকে 4 লাইন নাই করে দিয়েছে। কথাই বুঝেছি? আর হলো এই যে কান্নপাত 24 নম্বর পদ পাওয়া যায়নি, তার মানে কি একদম গলা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, একটা চরণও পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে তার নাম্বার আর নামটা। কথা কি বুঝেছি? নাম্বার আর নাম জানা গেছে। এরকম কান্নপাত 24 নাম্বার, তন্ত্রীপার 25 আর কুক্কুরিপার 48, এই 3 জন পদকর্তার শুধু নাম্বার আর নাম জানা গেছে, মানে এই 3টা পদে, কিন্তু একটা চরণও
পাওয়া যায়নি। কথা কি পরিষ্কার হয়েছে? আরেকজন কবি ছিলেন যে কবির আহ শুধু নামটা জানা গেছে, এখান থেকে শুধু নামটা জানা গেছে, কিন্তু কত নাম্বার লিখেছেন সেটাও জানিনি, আর কি লিখেছেন তাও জানিনি। সেই কবির নাম হলো লারি ডম্বিপা। কি নাম তার? লারি ডম্বিপা। এই লারি ডম্বিপার শুধু নামটাই আমরা জানতে পেরেছি, কিন্তু কোনো পদ আমরা পাইনি। কথা কি বুঝেছি? তাহলে তাহলে এখানে যদি আসে যে চর্যাপদের পদগুলো সম্পর্কে লিখুন, তাহলে চর্যাপদের মোট পদ হলো 50। মানে মোট পদ কতটি এ নিয়ে বিতর্ক রয়েছে। ডক্টর শহীদুল্লাহ বলেছেন 50, আর ডক্টর সুকুমার সেনের মতে 51। তবে পদগুলো লেখার পর থেকে এগুলো সংরক্ষিত ছিল না, হারানো গিয়েছিল। আর এগুলো হারানোকালীন যে এগুলো কি হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, সেখানে আমরা কিছু কিছু পদ কি একদমই পাইনি, এবং কিছু পদ কি হয়েছে, কি আকারে, খণ্ডিত আকারে পাওয়া গেছে। সেক্ষেত্রে আপনি সেটার বর্ণনা দিতে পারবেন। ঠিক আছে? তো উইপোকার কবল থেকে শেষ পর্যন্ত চর্যাপদকে উদ্ধার করা হয়েছে। তাহলে চর্যাপদ কে কত সালে কোথা থেকে উদ্ধার করেছেন? কে উদ্ধার করেছেন? হরপ্রসাদ ভট্টাচার্য। হরপ্রসাদ ভট্টাচার্য এটা উদ্ধার করেছেন, এবং তার আসল নাম হলো হরপ্রসাদ ভট্টাচার্য, কিন্তু তিনি সংস্কৃত ভাষায় বেশ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এজন্য তাকে বলা হয় কি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় এবং শাস্ত্রী এই দুটো ছিল তার উপাধি। কথা বুঝেছি? তো তিনি এটা উদ্ধার করেছেন। কোথা থেকে উদ্ধার করেছেন? তবে চর্যাপদ উদ্ধারের ছোট্ট একটা ইতিহাস আছে, এটা একটু মাথায় রাখবেন। যে চর্যাপদের যদি প্রশ্ন আসে যে চর্যাপদ উদ্ধারের বৃত্তান্ত বর্ণনা করুন। প্রশ্নটা কি? চর্যাপদ উদ্ধারের বৃত্তান্ত বর্ণনা করুন। তো সেক্ষেত্রে একটু মাথায় রাখেন, লেখার তো সময় নাই, আপনার পরে আবার শুনে লিখবেন। সেটা হলো 1882 সালে একজন পণ্ডিত যার নাম হলো রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্র লাল মিত্র। এই রাজেন্দ্রলাল মিত্র কি করলেন? তিনি 1882 সালে নেপালে গিয়ে কতগুলো বৌদ্ধতান্ত্রিক পুঁথি পেয়েছিলেন। তিনি নেপালে যাওয়ার কারণ ছিল যে নেপাল হলো বৌদ্ধ ধর্মের সূতিকাগার, অথচ নেপালে আজকে বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, আর সেখানে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত। তো তিনি একটা গবেষণায় নিলেন যে যেহেতু নেপালে বৌদ্ধ ধর্মের উত্থান, সুতরাং বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন এখানে পাওয়া যাবে। সে কারণে তিনি নেপালে গিয়েছিলেন এবং কতগুলো বৌদ্ধতান্ত্রিক পুঁথি পেয়েছিলেন, যেগুলোকে তিনি এনে সংকলন করলেন এবং প্রকাশ করলেন। কি নামে? সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইয়ের মধ্যে 1882 সালে তিনি যা পেলেন এগুলোকে সংকলন করলেন এই গ্রন্থের মধ্যে। আর এটা পড়েই হরপ্রসাদ শাস্ত্রী অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনিও নেপাল গমনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং পরবর্তীতে তিনি 3 বার নেপালে যান এবং শেষবার বা তৃতীয়বারে নেপাল থেকে উদ্ধার করেছেন আমাদের আজকের এই চর্যাপদকে। তাহলে যদি আসে যে চর্যাপদ উদ্ধারের কাহিনী বা বৃত্তান্ত বর্ণনা করুন, তাহলে কি বলবেন? যে 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপাল থেকে প্রাপ্ত পুঁথিগুলোকে সংকলন করে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক গ্রন্থে প্রকাশ করেন। আর এই গ্রন্থটি পড়ে হরপ্রসাদ শাস্ত্রী অনুপ্রাণিত হয়ে 1897-98 এর মধ্যে 2 বার নেপালে গিয়ে কিছু না পেলেও সর্বশেষ অর্থাৎ তৃতীয়বার, সেটা কত? 1907 সালে নেপাল থেকে উদ্ধার করে আনলেন আমাদের আজকের এই চর্যাপদকে। এই ছিল মোটামুটি চর্যাপদ উদ্ধারের নেপালের কথা থেকে, নেপালের রাজ গ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এটা উদ্ধার করেছেন। তো তিনি যখন উদ্ধার করেছেন তখন চর্যাপদের নামটা কি ছিল? চর্যা চর্যবি নিশ্চয়। নামটা যেমন বিদঘুটে ছিল, ভাষাটাও ছিল
ঘুটঘুটে, আর মাঝখানে তিনি হয়ে গেলেন উদ্ভুটে। এই কারণেই তিনি মন্তব্য করেছিলেন যে আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা সাধন ভজন করিবেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের এই কথা বুঝিয়া কাজ নেই। কেন তিনি এই কথা বলেছিলেন? তিনি ভেবেছিলেন আমিও বুঝি ওই কার মতো, আমিও বুঝি ওই রাজেন্দ্রলাল মিত্রের মতো কিছু বৌদ্ধতান্ত্রিক পুঁথি পেয়েছি, আর এগুলো ওদের বিষয়, ওরাই বুঝুক, আমরা এগুলো নিয়ে কি করব। তো প্রথম তিনি এরকম মন্তব্য করলেও পরবর্তীতে তিনি যখন বুঝলেন যে না, তিনি বাংলা ভাষার এক মহামূল্যবান সম্পদ আবিষ্কার করে ফেলেছেন, তখন তিনি এটার পিছনে গবেষণা করলেন এবং দীর্ঘ 9 বছর গবেষণা করার পর 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটা সম্পাদনা করে প্রকাশ করলেন। তাহলে 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে আধুনিক বাংলা লিপিতে সম্পাদনা প্রকাশ করলেন। কথা কি বুঝেছি? তো এখানে চর্যাপদ থেকে আর কয়েকটা প্রশ্ন, আমাদের তো সময় শেষ হয়ে গেল আজকে, আরো কিছু প্রশ্ন আপনারা একটু টুকে রাখেন, পারলে এটা একটু দেখে নেবেন। যেমন চর্যাপদের প্রবাদ বাক্যগুলো সম্পর্কে লিখুন, প্রবাদ বাক্য। তারপরে চর্যাপদের সমাজ চিত্র সম্পর্কে লিখুন, সমাজ চিত্র। তারপরে লোকজীবনের ছবি, লোকজীবনের ছবি, ঠিক আছে? হ্যাঁ। আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তো আমি আলোচনা করেছি, এটা ইম্পর্টেন্ট। ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। মোটামুটি এই কয়েকটা সম্পর্কে হ্যাঁ একটু মাথায় রাখবেন। প্রবাদ বাক্য আমরা জানি 6টা প্রবাদ বাক্য এখানে পাওয়া যায়। আর অপনামাংসে হরিণা বৈরী, এটা একটা। তারপরে বাড়ি হাঁড়িতো ভাত নাহি নীতি আবেশী, এটা একটা প্রবাদ বাক্য। তারপরে হাতের কঙ্কন মলে উদ্যাপন, এটা একটা প্রবাদ বাক্য। তারপরে দুহিল দুধু কি বেন্টের সময়, এটা একটা। তারপরে বর্ষণ গোহালি কি মধুঠ বলন্দে, তারপরে আন চাহন্তে বিনঠা, এগুলো এক একটা প্রবাদ বাক্য। চর্যাপদের সমাজ চিত্র, চর্যাপদে মূলত তৎকালীন অন্তজ শ্রেণীর মানুষের জীবন চিত্র পাওয়া যায়। সেখানে যে আমরা বিভিন্ন লোকজীবনের যে ছবি পাই, তাতে দেখা যায় যে নিম্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে তাঁতি, মাহুত, তারপরে যারা কি করে নৌকাবাই, তারপরে এরকম সুরি, বিভিন্ন শ্রেণীর মানুষের চিত্র পাওয়া যায় যারা কি করত, ওই নৌকা পার করত, তারপরে কি করত, বাজারে মাছ বিক্রি করত। তারপরে সেই সময়ে সমাজে বিভিন্ন যে নিম্ন শ্রেণীর মানুষের এবং ওই যে হাঁড়িতো ভাত নাহি নীতি আবেশী, এই চরণগুলোর মধ্য দিয়ে চর্যাপদের বিভিন্ন সমাজের ছবি আমরা পেয়েছি, যে নিম্ন শ্রেণীর মানুষ অভাবে ক্লিষ্ট থাকতো, সেখানে তারা কি করতো, অভাবের তাড়নায় বিভিন্ন ধরনের খারাপ প্রবৃত্তির মধ্যেও তারা অনেক সময় জড়িয়ে যেত। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেল, আর নেক্সট দিনে ইনশাআল্লাহ আবারও কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টসে লিখবেন, পরবর্তীতে জেনে উত্তর দেওয়া হবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।